শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ন্যাকের রিপোর্টে যারা গ্রেড এ, হাওড়া জেলার একমাত্র এবারের কলেজ যারা ন্যাকের রিপোর্টে গ্রেড এ পেয়েছে। অর্থাৎ এই কলেজ একেবারে শীর্ষস্থান হাওড়া জেলার মধ্যে অধিকার করতে পেরেছে। হাওড়া জেলার মধ্যে নিজেদের যে স্থানটাকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে সেরার সেরাতে। কোন দিক থেকে তারা সেরার সেরা হলো, কেনই বা হলো তারা সেরার সেরা? এই কলেজের মূল ভাবনাতেই উঠে আসছে আয় আরও বেঁধে বেঁধে থাকি আর মানুষের মতো মানুষ হও। চলুন আমরা এক নজরে পাখির চোখে তো দেখবই, তার সঙ্গে আমরা শুনে নেব এই কলেজের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী সেনের বক্তব্য। বই পড়ো পড়ো বই, বই তো জ্ঞান সিন্ধু, বই তো করে না কারোর ক্ষতি এক বিন্দু। সত্যি, বই এমন একটা জিনিস যেটা কখনোই কারোর ক্ষতি করে না, সর্বদা উপকারেই লাগে। স্বামী বিবেকানন্দের ভাষাটা প্রথমেই বলতে হচ্ছে, ভারতবর্ষে এমন কোনো সমস্যা নেই যা শিক্ষার জাদু বলে সমাধান করা যায় না। আর সেই শিক্ষা আমরা কোথা থেকে অর্জন করি? স্কুল বা কলেজ। স্কুল বা কলেজ আমাদের কাছে দ্বিতীয় বাড়ি। স্কুল বা কলেজের অধ্যাপক অধ্যাপিকা বা শিক্ষক শিক্ষিকারা আমাদের দ্বিতীয় অভিভাবক, মা বাবার পরেই যাদের স্থান। এই স্কুল বা কলেজে আমাদেরকে দিয়ে আসেন চারাগাছ হিসেবে। আর এই সমস্ত শিক্ষকরা যারা আমার পাশে বসে আছেন তারা আমাদেরকে মহিরুহ বৃক্ষ করে তোলে। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় যারা ইতিমধ্যেই গড়েছে বহু ছাত্রছাত্রীকে, সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছেন বহু ছাত্রছাত্রীকে। কি করে পৌঁছালেন? কোন পরিকাঠামোর জন্য এই সফলতা? বহু প্রতিবন্ধকতা এসেছিল, সেই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জয় করে তারা তাদের লক্ষ্যের এভারেস্ট জয় করেছে। তবে একটা কবিতার মধ্যে দিয়েই বোঝাতে হয়, শিক্ষক মানে একটু আদর, ক্ষণিক শাসন, অগাধ বেশি জ্ঞান, শিক্ষক মানে জীবন পথে নতুন কিছু পাওয়ার সন্ধান। পড়া দেওয়া পড়া নেওয়া এটাই শুধু নয় চাওয়া, একটু সাথে ভালোবাসা যায় যেন পাওয়া। শিক্ষক ছাত্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই গড়ে তুলেছে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা। তার জন্যই আজকে এই ছাত্রছাত্রীরা সাফল্যের শীর্ষে পৌঁছাতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা, ন্যাকের রিপোর্টে হাওড়া জেলাতে গ্রেড এ পেয়েছে। এই কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে একেবারে অধ্যাপক অধ্যাপিকারা গর্বের সাথে বুকে হাত দিয়ে বলতে পারবে যে গ্রেড এ কলেজে আমরা পড়াই বা গ্রেড এ কলেজে আমরা পড়ি। আর আমরাও বলতে পারবো গ্রেড এ কলেজের অধ্যাপকের সাক্ষাৎকারও নিচ্ছি আমরা। প্রথমেই এই কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন সব্যসাচী সেন, তাকে আমাদের হাওড়া দর্পণে স্বাগত। স্যার, প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে নমস্কার। নমস্কার, আমি আমাদের কলেজের তরফ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এবং একই সাথে 2025-26 শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে সামনেই, 1 জুলাই থেকে। তার সমস্ত ছাত্রছাত্রীকে আমাদের কলেজকে তাদেরকে আপনারা আসুন, কলেজটাকে দেখে যান। এটা কিন্তু বদলে গেছে কলেজটা, এটুকুনি আমি বলতে পারি। উনি বললেন যে বদলে গেছে, মানে আপনি বললেন তো দিন বদলায় রং বদলায়, আমরা শুনেছি। তো সেই দিনের সাথে সাথে বদলেছে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। যদি আগের শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় আর এখনের শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের যে তুলনা, সেটা যদি আমাদেরকে একটু বলেন। আমি ওই তুমি বলেই বলছি, তোমার কথা সূত্র ধরেই বলছি। সেটা হচ্ছে বিবেকানন্দ স্বামীজিকে কোট করলে তো ওনার কথায় শিক্ষা হচ্ছে এডুকেশন ইজ এ পারফেকশন, এডুকেশন ইজ এ ডেভেলপমেন্ট অফ পারফেকশন ইন এ ম্যান। সেই পারফেকশনটাই আমরা আনার চেষ্টা করেছি। কারণ আমাদের কলেজটা তো ছিল 60 বছরের পুরনো কলেজ,
সেই 60 বছরের পুরনো কলেজে শিক্ষক শিক্ষিকা ছিল, ঘর মানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার ছিল, কিন্তু যেটা ছিল একটা ফাইন টাচ দেওয়ার দরকার ছিল আর কি, সূক্ষ্ম টাচ। আমরা যেটা করেছি ক্লাসরুমগুলোকে আধুনিক করে তুলেছি। আধুনিক ক্লাসরুম মানে স্মার্ট ক্লাসরুম এসছে, আমরা অত্যাধুনিক ফ্লিপ ক্লাস মেথডে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, মানে প্রতি 4টে ক্লাসের একটা ক্লাস ফ্লিপ মেথডে পড়ানো হয়, যেখানে আমরা সবাই জানি আমাদের যে নর্মাল যে শিক্ষা ব্যবস্থা যেটা 5000 বছর ধরে চলছে, যেখানে টিচার এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, স্টুডেন্টরা দূরে বসে থাকবে, টিচারের কথা যা বলবে স্টুডেন্টরা মাথা নাড়লে ভালো স্টুডেন্ট, আর যারা মাথা নাড়বে না তারা খারাপ স্টুডেন্ট। এবং অব্যবহিতভাবে কিছু হয়, কিছু স্টুডেন্ট সিস্টেম থেকে বাইরে চলে যায়, যারা বেঞ্চের পেছন দিকে বসে, পরে মোবাইলে গেম খেলে, এরকম। এই পুরো ব্যবস্থাটাকে আমরা উল্টে দিয়েছি। ফ্লিপ মানে হচ্ছে আপসাইড ডাউন, উল্টে দেওয়া, যেখানে ক্লাসরুমের সিটিং প্যাটার্নটাই হচ্ছে রাউন্ড টাইপ, গোল গোল। আমি আপনাদের সেই ভিডিও রুমটা আমরা দেখাতেও অনুরোধ করব যখন ভিডিওটা সম্প্রচারিত হবে। সেখানে টিচাররা ঘুরে ঘুরে টেবিলে টেবিলে স্টুডেন্টদের কাছে যান, এবং একটা ক্লাসের 4টে ক্লাসে প্রথম 3টেতে যদি কোনো একটা জিনিস শেখানো হয়, ওই 4র্থ ক্লাসে গিয়ে তার প্রয়োগটা হয়, অ্যাপ্লিকেশান। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার ভাষায় বলি হচ্ছে অ্যাপ্লিকেশান করা, অ্যানালাইজ করা, মানে ব্যাপারটা ঠিকঠাক প্রয়োগ হচ্ছে কিনা। এবার টিচারের কাজ হচ্ছে ফেসিলিটেটার, মানে ঘুরে ঘুরে স্টুডেন্টদেরকে একটা জিনিসকে সলভ করতে সাহায্য করে, কোনো একটা আলোচনাকে মনোগ্রাহী করতে সাহায্য করে। ক্লাসে তো আমি পড়িয়েছি, কিন্তু ওটা কি ব্যাপারটা নিয়ে ও চিন্তা করেছে? ক্লাসে তো আমি ওকে শিখিয়েছি, ওই জিনিসটা নিয়ে ও ভেবেছে? সেই ভাবা এবং চিন্তা করা সবগুলোরই সঠিক প্রয়োগ হয় হচ্ছে ফ্লিপ ক্লাসে। এবং যেটা এক শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমরা চাই যে আমি যেটা পড়াচ্ছি ছেলে বা মেয়ে যেন সেটাকে সুন্দরভাবে শিখতে পারে, জানতে পারে এবং জীবনে ওটাকে অ্যাপ্লাই করতে পারে। কারণ যদি আমার শিক্ষাটা যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলেই তো জীবনে এগিয়ে যেতে পারবে। তাহলেই যখন একটা কম্পিটিটিভ এক্সামিনেশান আসবে, তখন তাতেও সেটাকে ক্র্যাক করতে পারবে। এবং তার জন্য আমাদের আলাদা ট্রেনিংও দেওয়া হয়, সফট স্কিল ট্রেনিং দেওয়া হয়, ইংরেজির বিশেষ ট্রেনিং দেওয়া হয়। আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাব বানিয়েছি, যেখানে স্পোকেন ইংলিশের আলাদা করে শিক্ষা ব্যবস্থার আমরা একটা বিভিন্ন কোম্পানির সাথে এখন কথা বলছি, যাতে ওই ভার্বাল স্কিল, লজিক্যাল এই ধরনের কথা শোনা এবং ইংরাজি শোনা, ইংরাজি বলা এবং লেখা, এই যে স্কিলগুলো ওদেরকে বাড়ানোর জন্য। এর বাইরে যেটা হয় আর কি, শুধুমাত্র এখনকার যুগে পড়লেই হবে না, জেনারেল এডুকেশান হোক, যে কোনো এডুকেশানই হোক, শুধু পড়ার বাইরে হচ্ছে একটা সমস্যাকে কিভাবে আমি সমাধান করতে পারবো। মানে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে একটা কিছু একটা জিনিস কেউ একটা চলে গেল, সেই চলে যাওয়া মানে কি সে কি শুধু চলেই গেল? তখন আমি যদি প্রশ্ন করি কে গেল, কেন গেল, সে কি, মানে আমার মনে একটা যে চিন্তাধারাটা চলছে, মানে আমি ক্রিটিক্যালি ভাবছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্রিটিক্যালি ভাবায় না, নর্মাল টিচিং, ক্লাসরুম টিচিং, সেটাকে আমরা ব্রেক করার চেষ্টা করছি। সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রজেক্ট দিয়ে। আমাদের অনেক প্রজেক্ট ইউনিভার্সিটি বলেছে প্রজেক্ট দিতে, কিন্তু আমরা এমন প্রজেক্ট ছাত্রছাত্রীদের দিই যে প্রজেক্টগুলো হচ্ছে দিয়ে ওরা জীবনের ডেলি লাইফের সমস্যা সমাধান করতে পারে। প্রত্যেকবার আমরা প্রজেক্ট এক্সিবিশন করছি, যেখানে 100-র বেশি প্রজেক্ট আমাদের স্কুল থেকে আমাদের কলেজ থেকে পড়ছে, আশেপাশের স্কুল থেকেও সমস্ত 100-র বেশি প্রজেক্ট পড়ছে। সেগুলোকে আমরা পেটেন্ট করি, পেটেন্ট করার পুরো টাকাটা, সবগুলো তো সম্ভব না, আগে প্রথমবার 5টা করেছিলাম, তারপরে 10টা এভাবে বাড়িয়েছি আমরা করে, তার ফিনান্সিয়াল সাপোর্টটা আমরা দিই। বা যারা যাদের ভালো আইডিয়া, আমরা 11খানা স্টার্ট আপ করেছি। এবার ইউনিভার্সিটি ম্যান্ডেটারি করেছে ইন্টার্নশিপ করাতে হবে, যারা স্টার্ট আপ কোম্পানি খুলেছে তাদেরকে দিয়ে আমরা ইন্টার্নশিপ করাচ্ছি। মানে ওরা বুঝতে পারছে যে ব্যবস্থাটা পড়ার মধ্যে দিয়ে ওরা কলেজ থেকে এসে কলেজ আমাদেরকে সাপোর্ট করছে। মানে সবাই কিন্তু চাকরি করবে না, কেউ ব্যবসা করবে, তার জন্য একটা MSME রেজিস্ট্রেশন দরকার, উদ্যম আদার রেজিস্ট্রেশন, সেটা আমরা করিয়ে দিচ্ছি। ফলে ওর জন্য পড়াশুনোর সাথে সাথে নিজেকে কোনো একটা সমস্যা কীভাবে সমাধান করা সেই চিন্তাও করাচ্ছি প্রজেক্ট ওয়ার্কের মধ্যে দিয়ে, ফ্লিপ ক্লাসের মধ্যে দিয়ে। প্লাস ওর যদি চাকরি ছাড়া ব্যবসা করতে চায় রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছি, এক্সিবিশনের ব্যবস্থা করে দিচ্ছি আমরা। মানে একটা কলেজ মানে শুধুমাত্র যে আগেকার দিনে লোকে ভাবতো, যেটা বলছি না, উল্টে গেছে, যে আসলো ছেলেমেয়েরা কলেজে এসে বসলো, স্যার বা ম্যাডামের ক্লাস করলো, ওরা মনোযোগ দিয়ে শুনছে কি শুনছে না, কেউ আগে দেখাও হলো কি হলো না সেটা ম্যাটার করতো না। পরীক্ষা দিত, বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিচ্ছে, নাম্বার পাচ্ছে, টিচারের সাথে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, কলেজের সাথে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, কে কী করছে না হচ্ছে সে খবরও রাখছে না কেউ। আমরা সেই ব্যবস্থাপনাটাই চেঞ্জ করছি, টিচারের সাথে স্টুডেন্টের ব্রিজটা তৈরি করছি ওই ফ্লিপ ক্লাসের মধ্যে দিয়ে। টিচারের সাথে স্টুডেন্টের ব্রিজ তৈরি করছি, এই প্রত্যেক প্রজেক্টের টিচার মেন্টর থাকে, ঠিক আছে। এছাড়াও স্টুডেন্টদের প্রবলেম সলভ ডেইলি লাইফের সব প্রবলেমের জন্য টিচার মেন্টর আছে।
এবং সেগুলো এক্সিবিশন দিচ্ছে, টিচার স্টুডেন্ট একসাথে মিলে সেটা সবাইকে দেখাচ্ছে। একসাথে মিলে একটা বাটারফ্লাই গার্ডেনে আমাদের আছে, জুলজি ডিপার্টমেন্ট সেটা মেনটেন করে, টিচার স্টুডেন্ট একসাথে মিলে সমস্ত গাছপালা লাগিয়েছে, তাতে যখন অদ্ভুত সুন্দর প্রজাপতিরা ঘুরে বেড়ায় তখন একসাথে মিলে ব্যাপারটা এনজয় করছে। হার্বাল গার্ডেন আছে, কিচেন গার্ডেন আছে, একসাথে মিলে করছে। দেখুন একটা ব্রিজিং হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে, যেটা আগে হতো না। ব্রিজিং হলে কি স্টুডেন্টরা কলেজ ছেড়ে যাবে না, ওরা থাকবে। এবং আমাদের এর ফলে কি হচ্ছে, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স রেটও ক্লাসরুমের অ্যাটেন্ডেন্স অনেক বেড়েছে। ফলে এবার অ্যাটেন্ডেন্স বাড়লে কী হবে, কলেজের সাথে অ্যাটাচ থাকছে, এবং কলেজের সাথে অ্যাটাচ থাকলে আমাকে আর কী করতে হচ্ছে, পরিকাঠামো আরও উন্নতি করতে হচ্ছে। খেলাধুলোর বিশাল ব্যবস্থা আছে। আগে শুধু একটা গ্রাউন্ড ছিল, ফুটবল গ্রাউন্ড, তাতে ফুটবল খেলতো, গরমকালে শীতকালে ক্রিকেট খেলতো। এখন পাশে ক্রিকেট প্র্যাকটিস পিচ আছে, নেটেড মানে ডিউজের জন্য প্র্যাকটিস পিচ আছে, পাশে বাস্কেটবল কোর্ট আছে, পাশে ভলিবল কোর্ট আছে, খোখো খেলার জন্য আলাদা গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, তারপর অ্যাম্পি থিয়েটার আছে। আমাদের বড় অডিটোরিয়াম ছিল না আগে, একটা বিশাল বড় প্রায় 5000 স্কোয়ার ফিটের, এখানে 300 জন বসতে পারবে, স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম হয়েছে। একটা ডিজিটাল স্টুডিও বানিয়েছি, ঠিক পাশেই ডিজিটাল স্টুডিও আছে। সেটা যিনি আমাদের ভারতবর্ষে প্রথম ফ্রি প্ল্যানিং চালু করেছিলেন, আমি ওনার নামে কাজ করেছি, ডক্টর এম আর ধাবে, ওনার নামেই আমরা স্টুডিওটা বানিয়েছি। এবং সেই স্টুডিওটাতে টিচাররা কী করবে, আপনার যে করোনার পর যেটা হয়েছে, ছেলেরা কিন্তু মোবাইলে পড়াশোনা করতে অভ্যস্ত হয়েছে, সুতরাং ক্লাসেও পড়বে, মোবাইলেও পড়বে, ওর সাইকোলজিটা বুঝতে হবে। সেই জন্য কী করছি, আমরা এখন যেটা চেষ্টা করছি এবার থেকে, স্টুডিওর মাধ্যমে, যেমন আপনি আমাকে ক্যামেরা করছেন সেরকম টিচাররা দাঁড়াবে, আমাদের স্মার্ট টিভি আছে, সেই স্মার্ট বোর্ড আছে, সেই স্মার্ট বোর্ডে ক্লাসটা রেকর্ড হবে, ছোটো ছোটো 5 মিনিটের একটা রেকর্ডিং, সেটা ওকে দিয়ে দেওয়া হবে। সেটা ফেসবুকের মধ্যে, সেটা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপেও দেওয়া যেতে পারে, আর আপনার হচ্ছে যে ইয়েতেও দিতে পারি, আমাদের সেটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। আর একটা জিনিস আমরা করছি, যেটা দিয়ে ধরুন টিচার তো দিল, স্টুডেন্টরা কীভাবে দেবে, তার জন্য একটা জিনিস হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলে, LMS। সেটা আমাদের কোনো ডিপার্টমেন্টের টিচাররা প্র্যাকটিস করেছে, ধরুন ফিজিক্সে করেছে, জুলজিতে করেছে, সব ডিপার্টমেন্টে হয়নি। ওই LMS, এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি, একটা মাধ্যম, টিচার স্টুডেন্ট ডিজিটালি জুড়ে থাকলো, সেটাও আমরা একটা, সেটা পুরোটা হয়নি, 2-1টা ডিপার্টমেন্টে হয়েছে, বাকি সব ডিপার্টমেন্টে আমরা ছড়িয়ে দেবো, তাহলে আরও আধুনিক হবে ব্যবস্থাপনাটা। আর বাকি জিনিসপত্রগুলো তো সব মানে ম্যাক্সিমাম জিনিসই কি ডিজিটাইজ হয়ে গেছে, কারণ এখন স্টুডেন্টরা এইগুলো এই সমস্ত ব্যাপারের সাথে অভ্যস্ত, হাতে মোবাইল নিয়ে ঘোরে। ফলে ওকে আমাকে মোবাইলের ভাষায় কথা বলতে হবে। ওকে যদি আমি বসিয়ে 1 ঘন্টা তুমি মন দিয়ে পড়ো, দেয়ালের দিকে তাকে মুখ করে বলো, শুনবে না, কিন্তু যদি একটা ভিডিও দিয়ে দিই ও দেখবে। মানে যুগের সাথে হ্যাঁ, এই তাল মিলিয়ে পড়ালেই হবে। তাহলে দেখবে, তাহলে স্টুডেন্টরাও টিচারদের সাথে অ্যাটাচ ফিল করবে, কলেজের সাথে অ্যাটাচ ফিল করবে, এবং যদি অ্যাটাচ ফিল করে অটোমেটিক্যালি আপগ্রেডেশন হবে। এই তো ঘটনা। মানে টিচার স্টুডেন্ট একেবারে আরো বেঁধে থাকির মতো। হ্যাঁ, আরো বেঁধে থাকে চাইছেন আপনারা, যেটা একসময় কি হচ্ছিল, একটা যেন দূরত্ব অনেক জায়গাতেই দেখবেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন তৈরি হচ্ছিল। এই যে একটা, এখন সামাজিক প্রেক্ষাপটগুলো দেখলেও বুঝতে পারবেন যে যদি টিচার স্টুডেন্ট বেঁধে থাকলে কি মনিটরিংটাও বেটার হবে, অন্যদিকে মনটাও যাবে না। তা বলে কি আমরা 100% সফল, তা নয়, কারণ আমাদের তো 4000-এর স্টুডেন্ট। আমরা এখন এই ফ্লোতে হয়তো অধিকাংশ স্টুডেন্টকে আনতে পেরেছি, অধিকাংশ অনার্সের স্টুডেন্টদের আনতে পেরেছি, জেনারেল স্টুডেন্ট সবাইকে আনতে পারিনি। আমাদের কাজ অনেক আছে, সেগুলো করতে হবে, এবং তার জন্য প্রশাসন দরকার। কারণ আমাদের কলেজ গ্রামের কলেজে, ইউনিভার্সিটি আন্ডারে আমরা 150খানা কলেজ আছে, ইউনিভার্সিটির সিলেবাস বানায় 150টা কলেজের জন্য। আমি আমার কলেজের কাস্টমাইজ কোনো কোর্স দিতে পারছি না। একটা ইলেকটিভ পেপার আমাদের কলেজের মতো, কারণ স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। একটা কোর্স যেটা এখনকার যুগের এখন জবের একটা গল্প আছে, ধরুন এখন যে 2025 সালের জব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছিল 2010 সালে এই জবগুলো থাকবে। দেখবেন এখন যে 25 সালের যে জবগুলো 20 বছর আগে ছিল না। আমরা যখন প্রথম চাকরিতে 2001-এ আমি চাকরি করতে ঢুকেছি আমার পুরনো কলেজে, এবং তাদেরকেও ধন্যবাদ আমাকে এত কিছু কাজ করতে শেখানোর জন্য। এবার আগামী 2035-এর যে জবটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলে দিয়েছে অলরেডি, তাহলে আমাকে স্টুডেন্টদেরকে ওর জন্য রেডি করতে হবে। আমি যদি ওকে এখন যদি টাইপিং শেখাই, টাইপিস্টের পোস্ট গভর্নমেন্ট থেকে উঠে গেছে, হবে না। আমি যদি ওকে এখন বলি যে বসে বসে একটা মনোটোনাস জব, একটা যেমন একটা বুকিং অফিসের জব হয়, ডেটা নোট করা, কাউকে একটা টিকিট দেওয়া করো, এই সমস্ত এখন জব আর হবে না, কারণ এগুলো ডিজিটাইজেশন হয়ে গেছে। লোকে এআইকে ভয় দেখায়, ভয় পাওয়ার কিছু নেই। এআইকে আমি চালাবো, সেই পাওয়ারটা আমার থাকতে হবে, সেই কোডিংটা আমাদের কলেজ থেকে ওকে শিখতে হবে। আমি চালাবো। তার জন্য প্রত্যেক স্টুডেন্টকে আমরা ম্যান্ডেটারি করে দিয়েছি। এআই তো ভয়ঙ্কর কিছু নয়,
এআইয়ের অ্যাপ্লিকেশান ওপেন এআই বলে, সেটা যেন শিখে যায়। তার জন্য প্রত্যেক স্টুডেন্ট একটা 2 বছরের একটা ডিপ্লোমা করবে ওয়েবেলের। সায়েন্সের স্টুডেন্টের জন্য আলাদা প্যাকেজ আছে, আর্টস আর কমার্সের জন্য আলাদা। কমার্স যে স্টুডেন্টের জন্য ওদের আরও অ্যাপ্লিকেশান, জিএসটি, ট্যালি এগুলো এমনিতেই শিখতে হয়। এবার ওয়েবেলের কোর্স প্রত্যেক স্টুডেন্টকে করতে হয়, মাসে মাত্র 100 টাকা দিয়ে আমরা করেছি ওয়েবেলের সাথে কথা বলে। এছাড়া উৎকর্ষ বাংলার মাধ্যমে যেটা ফ্রিতে হয় আপনারা জানেন, যেটা তারও আমরা নিয়ে এসেছি। প্রত্যেক স্টুডেন্ট একটা উৎকর্ষ বাংলার একটা কোর্স ফার্স্ট ইয়ারের থেকে ওয়েবেল ঢুকে গেল, সেকেন্ড ইয়ার থেকে উৎকর্ষ বাংলার কোর্সে ঢুকে যাবে, একটা করে স্কিল বানাবে। ওটা মেনলি আমার জেনারেল স্টুডেন্টের জন্য করা, তার কারণ ওরা অনেক সংখ্যায়। এবং যেটা হয় স্কিলটা কী হয়, ওটাতে ধরুন অ্যাকুরিয়ামের ট্রেনিংও নিতে পারে, পিসিকালচার নিতে পারে, আবার এসি সারানো নিতে পারে, যেটা ওকে বাইরে অন্য জায়গায় করতে হতো। আমার কলেজে পড়ার সাথে সাথে ওটা শিখছে, কারণ সবাই তো সমানভাবে চাকরি পাবে না, ওর স্কিলও একটা বাড়িয়ে দেওয়ার জন্য। ইভেন এমনও হতে পারে ট্যুরিজম ম্যানেজমেন্ট হতে পারে, তারপর হচ্ছে কারণ এখানে ট্যুরিজমটাও একটা ইস্যু এই অঞ্চলে। ফলে দেখুন এই কাস্টমাইজ কোর্সগুলো ওর মধ্যে দিয়েও আসতে পারে। 390টার মতো উৎকর্ষ বাংলার কোর্স আমরা পেয়েছি, তার কিছু আমরা চালু করবো এবার। তাতে কি আমাদের কলেজের ছেলেমেয়েরা যারা ভর্তি হবে, ওর নর্মাল পড়াশুনোর পাশাপাশি ওর কতগুলো ফেদার হচ্ছে, পালক হচ্ছে, ডানা হচ্ছে, আমি বলতে পারি, উঠতে পারে যাতে। একটা হচ্ছে কম্পিউটারের, সবাই কম্পিউটার লিটারেট হবে, প্লাস ওয়েবেলের একটা কিছু শিখবে, সেটা ওর নিজে চুজ করে নেবে, ওর ডিপার্টমেন্ট শেখাবে। ফলে কী হচ্ছে, এই অ্যাডিশনাল গুণগুলো না দিলে আজকের যুগে সাস্টেনেবিলিটি হবে না। আর কম্পিউটারের বেসিক নলেজ তো মাস্ট, না তো চলবেই না। এই যে আপনি কিছুক্ষণ আগে আলোচনা হতে হতে বললেন যে পড়ো এবং আয় করো, এই ব্যাপারটা নিয়ে যদি একটু কিছু বলেন। ভেরি গুড, আপনি মনে করানোর জন্য ধন্যবাদ। আমাদের যেটা হচ্ছে 2019 থেকে চালু আছে, 20-16 একটু লকডাউনের সময় একটুখানি থেমে গেছিলো। সেটা হচ্ছে আমরা নোটিশ দিই যে আমাদের যে সমস্ত স্টুডেন্ট, আমাদের তো কলেজ তো একটা সিস্টেম, এর একটা অ্যাকাউন্টস আছে, এর একটা অফিস আছে, এর একটা লাইব্রেরির একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন আছে। এবার এইখানে যদি কোনো স্টুডেন্টকে আমি অ্যাটাচ করে নিতে পারি, মানে পড়ার সাথে সাথে আমাদের যেটা হয়, একটা স্টুডেন্টের আমাদের 6 দিনের সপ্তাহ, 42টা ক্লাস আছে, তার মধ্যে ওর দিনের মধ্যে 12 ঘন্টা ফাঁকা থাকে। ধরলাম লাইব্রেরিতে গেল, কম্পিউটার ল্যাবে গেল, তাছাড়াও সপ্তাহে অন্তত 4-5 ঘন্টা ফাঁকা পাওয়াই যায়। সেটা কলেজের 4:30টার পর করতে পারে, বা নিজের ক্লাসের ফাঁকে ফাঁকেও করতে পারে। তখন আমরা ওদেরকে একটা অপশান দিয়েছি, এই সময়টাকে তুমি গল্প না করে, ক্যান্টিনে না বসে থেকে তুমি কলেজের সামান্য কাজ করে দাও, আমরা তোমাকে সামান্য স্টাইপেন্ড দেবো। বিশাল কিছু দিতে পারছি না, এটাকে বলছি আর্ন ভ্যালু লার্ন, পড়ার সাথে সাথে উপার্জন করো। সেই স্কিমটা আমরা চালু করেছি গত 2-3 বছর ধরে, খুব সাকসেসফুলি চলছে। এবং আমাদের এই যে আমরা ন্যাকের যে প্রস্তুতির সময়, তার মানে আমি ওদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে। বিশাল কাজ, ব্যাপক কাজ কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীরাই করেছে। আর আর্ন ভ্যালু লার্নার্সটার সে লাইব্রেরি গোছানো হোক, সে ডিপার্টমেন্ট গোছানো হোক, ডিপার্টমেন্টের ফাইল ম্যানেজমেন্টে হোক, অ্যাকাউন্টসের ফাইল ম্যানেজমেন্টে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে ওরা সাহায্য করেছে। ওরা সামনে বসেও আছে ওরা কিন্তু। এবং ইভেন একটা যে যখন আমরা ছোটো ছোটো ভিডিও ছেড়েছি, ভিডিও রেকর্ডিং হোক, প্রত্যেকটা তার এডিটিং করা, এগুলো তো শিখতে হয়। কিন্তু এগুলো কী হচ্ছে, ওরা আমাদের সিস্টেমের ফ্লোতেই শিখে যাচ্ছে, তার সাথে সাথে সামান্য কিছু আয়ও করছে। আর একটা জিনিস হয়, আবার একটা পয়েন্ট যেটা বললাম, কলেজের প্রতি অ্যাটাচমেন্টও অনেক বেড়ে যায়, এতে ভালোবাসা বেড়ে যায় কলেজের প্রতি। মানে এই যে আমরা শুধুমাত্র একটা পুঁথিগত বিদ্যা নিয়ে নিই কলেজ থেকে, তারপরে আমরা বাইরে গিয়ে শিখতে হয়, এবং তার জন্য আরেকটু সময় চলে যায়। সময় চলে যাওয়া মানে সেটা আর ফিরে আসে না। ঠিক তেমনই আপনারা কি করছেন যাতে এই সময়টা নষ্ট হয়, তার জন্য একেবারে কলেজের পাশাপাশি তাদেরকে একটু আত্মনির্ভর করে তুলছেন। হ্যাঁ, আত্মনির্ভরতা আমাদের প্রধানমন্ত্রীরও বক্তব্য আছে, আত্মনির্ভরতা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একই বক্তব্য, সেই বাংলা যেন এগিয়ে যাক। এবং বাংলা এগোবে তখনই কি, বাংলার বাচ্চা স্টুডেন্ট, আমাদের ছাত্রছাত্রী তারা এগিয়ে যাবে। আমাদের ভারতবর্ষের টোটাল পপুলেশনের 35 থেকে 35-এর নিচের বয়স যাদের, এরকম জনসংখ্যা হচ্ছে অ্যাবাভ 65%। এই বিশাল ইউথ, সেই ইউথকে নিয়ে তো আমাদের কাজকর্ম। তাদেরকে আমরা চাই হচ্ছে ইউথ সবাই তো, যেটা আমি বলছি, প্রত্যেকে তো চাকরি করবে না, দেশের স্বার্থে, জাতির স্বার্থে সবাই জব সিকার না হয় জব গিভার হওয়া ভালো, এন্টারপ্রেনার হতে হবে, চাকরি দেবে অন্যকে, বা তার জন্য স্কিল ডেভেলপমেন্ট করে শিখতে হবে। আর যারা চাকরি করবে তাদেরও স্কিল ডেভেলপমেন্ট করবে। আর্ন ভ্যালু লার্ন ইউনিক স্কিম, ওর মধ্যে ওই স্কিলটা ডেভেলপ করে দেবে। এবং আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা বোঝাবে, ভ্যালু ফর টাইম, যেটা তুমি বলছিলে যে সময়টা আর নষ্ট হবে না। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে 60 সেকেন্ডের ভ্যালু কতটা, এরকম ব্যাপার? হ্যাঁ, প্রতিটা এনজয় করো, কলেজ তো এনজয় করার জায়গা, স্মৃতিগুলো তৈরি হবে। স্মৃতির পাশাপাশি যেন একটুখানি, কারণ মানি ম্যাটার্স, যদি একটু পয়সা পেয়ে যায়। এবার এটা কিন্তু সব স্টুডেন্ট নিতেও পারেনি, এমন হয়। আমরা অনেক স্টুডেন্টকে বলেছি তোমরা ধরুন 50টা স্টুডেন্টকে যখন বলা হলে, হয়তো নিয়েছে 40 জন, হয়তো সাস্টেন করেছে, 10 জন নিতে পারেনি। এটা মানসিকতার ব্যাপার আছে। এবার আমি সবাইকে বলবো যে মানে কলেজ সবসময় পাশে আছে,
যারা ধরুন নিতে পারলো না তাদেরকে আমরা অন্যভাবে ট্রেন করছি। কারণ কি হয়, পড়ানোর পদ্ধতির মধ্যে আমি যখন ক্লাসেও পড়াই আমার দুরকম স্টুডেন্ট থাকে। কেউ কুইকলি ব্যাপারটা বুঝে যায়, তাদেরকে টেকনিক্যালি বলে হচ্ছে ফার্স্ট লার্নার, অ্যাডভান্স লার্নার। আর যারা একটু আস্তে আস্তে বোঝে, আস্তে আস্তে বোঝে মানে কি, সে কি খারাপ? পড়াশোনা আমাদের কাছে কেউ খারাপ না, তাকে সময় দিয়ে বোঝাতে হবে, তার জন্য এক্সট্রা ক্লাস দিতে হবে। আবার যে তাড়াতাড়ি বুঝে যাচ্ছে তাকে কি একসাথে করলে হবে না, তার জন্য অ্যাডিশনাল ক্লাস এই ব্যবস্থাপনা দিতে হবে। লাইব্রেরিতে বেশি সময়, NPTEL এর একটা কোর্স আছে সেটা দেওয়া, সেমিনারে পাঠানো, রেগুলারলি প্রতি ডিপার্টমেন্ট সেমিনার করে, সেখানে ওরা পার্টিসিপেট করে। আর আমরা বছরে একটা করে, এখনও হয়নি, আমাদের ন্যাকের জন্য আমরা করতে ব্যস্ততা অন্যদিকে ছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স করবো, বাইরে বিদেশের লোকেরা এখানে আসবে। এবার তাহলে ছেলেমেয়েরা দেখবে যে শ্যামপুরের বুকে কয়েকজন বিদেশি ঘুরতে আসছে না, পড়াশোনার চর্চা করতে আসছে। তখন কী হবে, আরও ভাইব্রেশন বাড়বে, আরও অ্যাটাচমেন্ট বাড়বে। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্ট করেছে, সেটা হচ্ছে রিসার্চ পেপার বার করা। কারণ আমি নিজে বেসিক্যালি রিসার্চের লোক, আমি পুরনো কলেজের ডিন রিসার্চের কাজ করতাম। এবার সেখানেও চেষ্টা করেছি যে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যেন কিছুটা সময় দিনে রিসার্চের জন্য দেয়। তার জন্য ওখানে আমাদের স্টুডেন্ট পেপার অনেক হয়েছিল। এখানেও আমরা জুলজি বা কিছু কিছু ডিপার্টমেন্টে এখন স্টুডেন্ট পেপার আছে, এবং টিচারদের যে পেপার যেখানে বেরো সেটাকে বলে স্কোপাস বা SCI, এই ধরনের ইন্ডেক্স যে পেপারগুলো ভালো পেপার। লোকে পেপার করতো এখানে, বুক চ্যাপ্টার করতো, কিন্তু আমি টিচারদের একটু মোডটা ঘুরিয়ে দিতে চাইছি। সেটা হচ্ছে যে ভালো পেপার করো, এবং তার জন্য গত বছর থেকে আমরা ইনসেন্টিভ দিচ্ছি, মানে পেপার করলে একটা সাম্মানিক আর কি, ঠিক আছে, সেটা দেওয়া হচ্ছে সামান্য টাকা। কারণ আমরা তো বিশাল বড় লোক নই, সামান্য টাকা দেওয়া হচ্ছে, কিন্তু একটু মোটিভেশন দেওয়া, যেটা করলে একটা ভ্যালু দেওয়া, স্টুডেন্ট টিচার সবাইকে দেওয়া হচ্ছে আর কি। মানে এইভাবে বিভিন্ন ছোটো ছোটো স্টেপ নিয়ে যাতে একটু বৃহত্তর পরিসরে যাওয়া যায় আর কি। এই যে বহু প্রতিবন্ধকতাকে জয় করে আপনারা একদম আপনাদের লক্ষ্যের এভারেস্ট প্রায় জয় করে ফেলেছেন বলা চলে। কারণ A+ যদি হয় আরেকটু এভারেস্ট জয় করবেন, মানে একটা করে বেস ক্যাম্প আপনারা টপকাচ্ছেন। তো সেক্ষেত্রে আর কি কি কাজ করলে মানে মনে করতে পারবেন আরেকটু শীর্ষের দিকে পৌঁছালাম? কাজ অনেক, পুরোটাই অসম্ভব বাকি আছে। সেটা হচ্ছে আমরা মাত্র 7টা ফ্লিপ রুম করতে পেরেছি, কিন্তু আমাদের তো 21টা ডিপার্টমেন্ট আছে। আমরা সবগুলোকে ফ্লিপ রুমে যদি কনভার্ট করতে পারি, মানে আরও বেশি সংখ্যায়। ট্র্যাডিশনাল ক্লাস তো থাকবে, কারণ ট্র্যাডিশনাল ক্লাস আমরা বন্ধ করতে পারবো না, এটা একটা পরম্পরা চলে আসছে। কিন্তু যেটা আধুনিকতার সাথে, যেটা বিবেকানন্দ বলেছেন, আমি ওনার কথা বারবার আসছে, যে আমাদেরকে আধুনিক হতে হবে, আধুনিক জিনিসটা শিখতে হবে ভারতবর্ষের ঐতিহ্য এবং ট্র্যাডিশনকে মেনে। ট্র্যাডিশনাল ক্লাসের সাথে সাথে ফ্লিপ ক্লাসের পরিমাণটা ব্যালেন্স যেন থাকে ঠিকঠাক করে। এখন কম আছে, হ্যাঁ, এখন তো সব গ্লোবালাইজেশনের যুগ, আর আলাদা করছি না সেটা। ফ্লিপ ক্লাসের সংখ্যা বাড়ানো, এবং স্মার্ট ক্লাস, স্মার্ট টিভি আমাদের 6টা আছে, সেটাকে আরও বাড়াতে চাই। ডিজিটাল স্টুডিও এখন একটা আছে, সেটাকে আরও ভালো ক্যামেরা দিয়ে আরও অ্যাক্টিভ করতে চাই। এছাড়া আমাদের এটা তো ইনফ্রাস্ট্রাকচারই বলছি, লাইব্রেরির বইয়ের সংখ্যা, আমাদের যে অনলাইন জার্নালের আছে, আমরা অনলাইন সাবস্ক্রিপশান প্রায় আমাদের পুরো লাইব্রেরি আর কি, 6,000 মতো জার্নাল আছে। জার্নালে মানে যেহেতু আমরা গভর্নমেন্টের কলেজ, সেই জন্য এনলিস্ট বলে একটা মেম্বারশিপ আছে, সেসব আছে, প্রচুর মানে জার্নাল পেয়ে আরও সেটাকে বাড়ানো। এছাড়া স্টুডেন্টদের জন্য যে আমরা সায়েন্স এক্সিবিশন এখন একটা করছি, তার সাথে সাথে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এসব হয়, হ্যান্ডিক্রাফটের একটা এক্সিবিশন, কারণ যেন আমাদের জেনারেল কলেজ, সেটা 2 বছর আগে একটা হয়েছিল, যেন রেগুলারলি করা যায়। এছাড়া আমাদের নিজেদেরও আপলিফমেন্ট দরকার, সেটা টিচার, কারণ এডুকেশনে যে আমার প্রথম ডিরেক্টর, যার আন্ডারে আমি কাজ করেছি, প্রফেসর TS ব্যানার্জি, IIT খড়গপুরে, উনি বলেছিলেন, সব্যসাচী এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। যেই তুমি পড়াশোনা বন্ধ করে দেবে, থেমে গেলে, ওই হয় না, তুমি নদী থেকে হয়ে গেলে একটা ঝিল হয়ে গেলে আটকে যাবে। সুতরাং আমাদের প্রত্যেককে ডেলি পড়াশোনা করে দেওয়ার জন্য রিসার্চ করতে হবে। রিসার্চের ইনফ্রাস্ট্রাকচার খুবই কম আছে আমাদের কলেজে, তার জন্য সেটাকে বাড়াতে হবে। ইনফ্রাস্ট্রাকচার থাকলেই লোকে ভালো রিসার্চ করতে পারবে, কারণ আমাদের অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট আছে পিওর সায়েন্স এবং বায়োসায়েন্সে। ইনফ্রাস্ট্রাকচার বাড়লে স্টুডেন্টের সায়েন্সের যে পিওর সায়েন্সের বা যে স্টুডেন্ট এন্ট্রি কমছে, সেটাও বাড়বে আশা করি। এবং সেটা হচ্ছে ভালো জায়গায় রেগুলারলি কনফারেন্স করে বিদেশকে এবং দেশ এবং বিদেশের আরও এক্সপার্টকে এখানে আনা, যাতে স্টুডেন্টরা আমাদের ছাড়াও বাইরের আরও লোকের কথা শুনতে পারে। এবং সর্বভারতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে, SWAYAM, NPTEL, যেখানে একটা স্টুডেন্ট IITর বা বড় বড় ইউনিভার্সিটির লেকচারও শুনতে পারে, তাদের এই এনরোলমেন্ট বাড়ানো। এবং আমাদের হচ্ছে যে যেটা আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, মানে প্রিন্সিপাল থেকে আরও বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা গত 2-3 বছরে ডিপার্টমেন্টগুলোকে সব আলাদা করে দিয়েছি। আরও ডিসেন্ট্রালাইজ সিস্টেম করব, ডিপার্টমেন্ট এবার নিজেই ছোটো ছোটো একটা কলেজের মতো হবে,
এবং আমাদের কলেজ একটা স্বশাসিত কলেজ, যাতে অটোনোমাস কলেজ হয়, আমরা যাতে নিজেদের সিলেবাস করতে পারি, আমরা আমাদের ছেলেদের ইভ্যালুয়েট করতে পারি, আমরা ওদেরকে যেন সঠিক ইভ্যালুয়েট মূল্যায়ন করে যেন সঠিক পথ দেখাতে পারি এবং ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। কারণ আলটিমেটলি আমাদের ভারতবর্ষ চায় সুনাগরিক এখন, মানে মানুষ যে শব্দটা মান এবং হুঁশ, তার জন্য ঠাকুরের কথা, রামকৃষ্ণদেবের কথা, যে মান এবং হুঁশ দুটোই যেন থাকে। হুঁশটা থাকাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আজকের যুগে, সেটা হচ্ছে ঘটনা। একেবারে শেষ প্রশ্ন, আপনাদের কলেজের নয় অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা প্রায়শই অভিযোগ করে আসি যাই মাইনে পাই স্যারেরা করেন। কখনো দেখা যায় যে গ্রুপে লিখে দিচ্ছেন যে আজ আমি যেতে পারছি না, কিন্তু ছাত্রছাত্রীরা সেই সময় হয়তো রওনা দিয়ে দিয়েছে, তো ছাত্রছাত্রীরা আসছেন, সেই ক্লাসটা বাঙ্ক যাচ্ছে, অর্থাৎ তারা ক্লাস করতে পারছে না। এই রকম কি এই কলেজেও ঘটে? আমাদের কলেজে 21টা ডিপার্টমেন্ট আছে বলছিলাম। আমার যেটা প্রথম কাজ হয়, কলেজে ঢুকে আমি 10টার মধ্যে ঢোকার চেষ্টা করি, সেটা হচ্ছে সারা কলেজ একবার রোম করে না, মানে ঘুরে বেড়ানো, যে ক্লাস হচ্ছে কি হচ্ছে না। স্টুডেন্টরা জানেন, টিচাররাও জানেন, অন্তত দিনে অন্তত একবার সকালে উঠেই সব ক্লাস আমি ভ্যারাইটি, মানে কোনো দিন 10টায় করলে কোনো দিন 11টায়, এরকম ভেরিয়েবল টাইমে গিয়ে ক্লাস কন্ডাকশনটা পুরোটা অবজার্ভ করি নিচে, যাতে এনশিওর করি। এবং যদি টিচার তখনও, আমাদের কলেজ যেহেতু ভেতরে কলেজ, অনেকটা যারা কলকাতা থেকে আছে হয়তো পৌঁছতে পারলো না, ডিপার্টমেন্টে এইচওডিকে ফোন করে তখন ইনফর্ম করি, বা স্টুডেন্টের সাথে ডাইরেক্টলি নিজে কথাও বলি, যাতে এই ব্রিজটা, এই গ্যাপটা যাতে কমানো যায়। কিন্তু যে তুমি যে রোগটা বললে, সেই রোগটা, এগুলো তো ক্যান্সারের মতো, ঠিক আছে, ক্যান্সারের ওষুধ বেরোয়নি আজ অবধি, ঠিক আছে। সুতরাং 100% ওটা নির্মূল হয়েছে আমি বলবো না, কিন্তু আমি চেষ্টা করছি। এবং আমাদের কলেজের প্রত্যেক টিচার এবং সাথে বারে বারে মিটিং করি, ডিপার্টমেন্টের সাথে আলোচনা করি, যাতে এটা, মানে আমার ধারণা এটা এখন মোটামুটিভাবে অপটিমাইজড হয়ে গেছে। 90% নেই, কিন্তু 10% হয়তো কোথাও কোথাও আছে, সেটা চেষ্টা করবো ভবিষ্যতে যাতে কমানো যায় আর কি। সেটা তাহলে সফল হতে পারবো আর কি। শেষে একটাই কথা বলতে হচ্ছে, উল্টে দেখো, তফাৎটা চোখে পড়বে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার একটা রিকোয়েস্ট, কলেজে আসুন, ভালো লাগবে। তোমাদের কলেজে যে একটা সিস্টেম চালু আছে, পড়ো এবং কাজ করো, মানে পড়াশোনার পাশাপাশি কাজ করা, মানে কখনো কি এরকম হয়েছে যে কলেজে ক্লাসকে ফাঁকি দিয়ে কাজ করতে হয়েছে? না, এরকম আমাদের কলেজে কোনোদিনই হয়নি। আমি এই কলেজে এই সিস্টেমের সাথে যুক্ত আছি বিগত 2 বছর। 2 বছর ধরেই আমি এই যে সিস্টেমের সাথে যুক্ত আছি, এখানে আমাদেরকে কোনোদিনই বলা হয়নি যে ক্লাস ফাঁকি দিয়ে বা ক্লাস বাঙ্ক করে আমাদের এই কাজটি করতে হবে। আমাদের ক্লাসের মধ্যে যেটুকু সময় আমরা পাই, যেটুকু সময় গ্যাপ থাকে, বা কোনো ক্লাস যদি কোনো দিন অফ থাকে, আমরা সেই সময় এই কাজের সাথে যুক্ত থাকি। এবং এই কাজ করার ফলে আমাদের দক্ষতা যতটা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে আমরা কিছু সামান্য পারিশ্রমিকও পাই, যেটাতে আমাদের আর্থিকভাবে অনেকটা সাহায্য হয় বিভিন্ন কর্মক্ষেত্রে, এবং আমাদের নিজেদের হাত খরচাটাও কিছুটা উঠে আসে এই কাজের মধ্য দিয়ে। তো এটা করে আমি তো বিগত 2 বছর ধরে অনেকটাই সাহায্য পেয়েছি আমাদের কলেজের কাছ থেকে। এবং আমি চাইবো যে আমাদের কলেজে অন্যান্য যে সমস্ত ছাত্রছাত্রী আছে, তারাও এই কলেজের এই সিস্টেমটার সাথে যুক্ত হোক, অর্থাৎ এই আর্ন হোয়াইল ইউ লার্ন স্কিমের সাথে। এটাতে করে কলেজেরও যেমন অনেকটা সুবিধা হবে, তার পাশাপাশি সেই ছাত্র বা ছাত্রী তার নিজেরও অনেকটা সাহায্য করে নিতে পারবে। এই যে এই কলেজে যে কাজ করতে হয়, কি কাজ করতে হয় তোমাদেরকে? আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আমাদের এই আর্ন হোয়াইল ইউ লার্ন স্কিমের বিভিন্ন ভাগ আছে। কেউ আমাদের লাইব্রেরি ডিপার্টমেন্টে কাজ করে, কেউ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, কেউ বিভিন্ন মানে তাদের নিজস্ব বিভাগে কাজ করে। তো সুতরাং সেই সমস্ত ডিপার্টমেন্টের স্পেসিফিক কিছু কাজ, বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের স্পেসিফিক কিছু কাজ, সেই সমস্ত কাজই আমাদের দ্বারা করানো হয়। তোমার নাম? আমার নাম রণিত্র মণ্ডল। আমি কলেজের এই বছর আমার কলেজ শেষ হচ্ছে, আমার ফাইনাল ইয়ার শেষ হয়ে গেছে। আমি বিকমের অনার্স স্টুডেন্ট এই কলেজেরই। আর এখানে কাজ করে বিগত আমি প্রায় 2 বছর কাজ করছি কলেজের সাথে, কলেজে আর্ন লার্ন স্কিমে। এখান থেকে কিছু অর্থ আমি পাই, যেটা আমার পড়াশোনার কাজে এবং বিভিন্ন ফিস বা আমার হাত খরচা এসবে আমি লাগাতে পারি। এবং কলেজে এই কাজ করে এখন আমি যা বুঝেছি যে বাইরে যদি কোনো জায়গায় আমাকে কাজ করতে হয়, সেখানে আমি কাজ পাবো। অ্যাকাউন্টসে কাজ করেছি বহুদিন, প্রায় 6 মাস মতো, মানে অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছো। হ্যাঁ। এই যে 3 বছর এই কলেজে পড়েছো, 3 বছরের মধ্যে কতটা তফাৎ তুমি দেখেছো, যে আরও এই বিগত কয়েক মাসে আরও কিছুটা বদলেছে বলে মনে হয় কলেজে? যেহেতু আমি বিকম নিয়ে পড়ছি, মানে অ্যাকাউন্টেন্সি আমাদের সাবজেক্ট, তো অ্যাকাউন্টসে কাজ করার জন্য অনেক কিছু, অ্যাকাউন্টসে নানা রকম যে আমাদের থাকে আর কি, অ্যাকাউন্টসে যে খাতা, লেজার বুক বলা যায় বা ক্যাশ বুক, এইসব খাতা ছাড়া বা এইসব সম্বন্ধে আইডিয়া হয়েছে আরও বেশি। তোমার নাম? আমার নাম স্বস্তিক মল্লিক।
দাদা, এই যে তোমাদের কলেজ ন্যাকের রিপোর্টে এ গ্রেড পেয়েছে, এক সময়কার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় আর এই যে কবছরে এই ন্যাকের রিপোর্টে তারা পেলো এ গ্রেড, মানে উন্নতির দিক থেকে আগের কলেজ আর এখনের কলেজের মধ্যে কতটা তুলনা বা কতটা তফাৎ দেখতে পাও তোমরা? আগের কলেজের মধ্যে আর এখন কলেজের মধ্যে অনেক তফাৎ। এখন আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থা পেয়েছি, এত বড় খেলার মাঠ, এত উন্নতি হয়েছে, স্মার্ট ক্লাসরুম, কলেজে নানা রকম নতুন শিক্ষা ব্যবস্থায় আমরা খুবই খুশি হয়েছি, ছাত্ররাও খুশি এবং আমরাও খুশি। আমাদের এত বড় ক্যাম্পাস, তারপর উন্নত শিক্ষা ব্যবস্থা, তারপর ওখানে নানা রকম প্লেগ্রাউন্ড আর অনেক খেলাধুলার জিনিস রয়েছে, টিচারদের সহায়তায় শিক্ষা ব্যবস্থা আরও। এই কলেজে কি কোনো প্রাক্তনীদের দাপাদাপি না না না, আমাদের কলেজে কোনো প্রাক্তনীদের দাপাদাপি দেখা যায় না। আমরা ছাত্র সংসদ বর্তমান যারা রয়েছে তারাই ছাত্র সংসদটা চালাচ্ছি, কোনো বাইরের কোনো কেউ আসে না। কাউকে কি জোর করা হয় যে আজকে ডায়াসিংয়ে আসতে হবে, আজকে মিছিলে বেরোতে হবে, আগামীকাল মিটিংয়ে বেরোতে হবে, এরকম? না না না, আমাদের কলেজে এরকম কোনো, আমাদের কলেজে রাজনীতি বাইরেটাই আমরা করি। কলেজে ক্যাম্পাসে কোনো রকম ফ্ল্যাগ ঝান্ডা কিছু দেখতে পাবেন না। কাউকে জোর করে ফ্ল্যাগ ধরানো, এসব মিটিং মিছিলে নিয়ে যায়, এসব কিছু করা হয় না। আর এই যে ধরো অ্যান্টি র্যাগিং কমিটি আছে, সেই কমিটিতে কলেজের একজন প্রতিনিধি থাকে, সংসদের একজন ছাত্র সে প্রতিনিধি হয়, তো সেদিক থেকে অ্যান্টি র্যাগিং কমিটিতে এমন কিছু অভিযোগ জমা না না না, একদমই না। মানে শান্তি শৃঙ্খলা একদম। কলেজে আছে। তোমার নাম?